এখানে যারা ছাত্র রাজনীতি করবে তারা হচ্ছে লেজুর ভিত্তির মধ্য দিয়ে একটি দলকে কিভাবে ক্ষমতা যেতে হবে, কিভাবে ক্ষমতা টিকিয়ে থাকতে হবে, এই ফোর্স হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ছাত্রদের কাজ যদি হয় কোনো একটা দলকে ক্ষমতায় নেওয়া আর লাঠিয়াল বাহিনী সেটাকে টিকিয়ে থাকা, তাহলে রাষ্ট্রে কীভাবে এগিয়ে যাবে আপনি আমাকে বলুন। তাহলে রাষ্ট্রের শুরু থেকে তো এই কাজগুলোই করা হয়েছে। এখানে রাষ্ট্র কখনো গড়ে উঠতে দেওয়া হয় নাই। এখানে একটা প্রক্সি ফোর্স হিসাবে এটাকে জাস্ট একটা গোলক ধাঁধার মতো ব্যবহার করা হয়েছে, আর একটা পক্ষ লুটে পুটে সব খেয়ে নিয়েছে। তা আমরা এই অবস্থার পরিবর্তন চাই কি না? আমি খুব বেশি সময় পাই নাই, উপরে জাস্ট একটু ঘুরে এসেছি, আপনাদের আইডিয়াগুলো দেখে অবাক হয়েছি। এত চমৎকার চমৎকার আইডিয়া আপনাদের, এগ্রিকালচার নিয়ে আইডিয়া, প্রযুক্তি নিয়ে আইডিয়া, এরপর যে এডুকেশন সিস্টেম নিয়ে আপনাদের যে আইডিয়াগুলো, আমি সভাপতি ভাইকে বলেছি এগুলো একটু পিডিএফ করে আমাদেরকে দিবেন, পরের সময় ইনশাল্লাহ পড়বো। তো আমরা আশা করছি বাংলাদেশ যে সময়গুলো নষ্ট করেছে আমরা আর সময় নষ্ট হতে দিব না, কি বলেন আপনারা? এরপরে আমাদেরকে যে এক ধরনের গোলামিতন্ত্রের মধ্য দিয়ে ব্যবহার করা হয়েছে, আমরা আর ব্যবহার হব না, ব্যবহৃত হব না। আমরা নিজেরা এখানে দাঁড়িয়ে যাব এবং আমরা সত্য উচ্চারণ করব। এজন্য যদি জীবন দিতে হয় তো জীবন তো আমার আবু সাইদ ভাই দিয়েছে, জীবন তো আমার হাদি ভাই দিয়েছে না? হাদি ভাই যে জীবন দিয়েছে আমারও তো একদিন না একদিন তো যেতেই হবে। এরকম কি কেউ আছেন যে না ভাই আমার যেতে হবে না? তাহলে হাদি ভাইয়ের জীবন দেয়া বাংলাদেশে প্রমাণ করেছে এখন পর্যন্ত বেস্ট জীবন দেওয়ার কাতারের মধ্যে একটি তিনি অন্যতম। এবং অতীতের যত জানাজার রেকর্ড ছিল হাদি ভাইয়ের জানাজার সব রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। তাহলে কেন এই মানুষটাকে মানুষ এত ভালো কেন বেসেছে? কেন তার প্রতি তা আবেগ প্রকাশ করেছে সবাই? একটাই কারণ, তিনি বাংলাদেশকে ভালোবেসেছে। এই জমিনটাকে প্রকৃত অর্থে একটা রাষ্ট্র বানাতে চেয়েছেন। এটা কারো গোলামি করার মধ্য দিয়ে একটা ভূখণ্ড হিসেবে ব্যবহার হতে তিনি দেননি। সেই কথাগুলো বারবার বলেছেন। যে কোনো জায়গায় দুইটা ফোর্স থাকে মনে রাখবেন, প্রত্যেকটা শক্তির, একটা হলো অ্যাক্টিভ ফোর্স আর একটা হলো প্যাসিভ ফোর্স। আমরা বাংলাদেশের রাষ্ট্রকে যেভাবে দেখি অ্যাক্টিভ ফোর্সে যারা পরিচালনা করছে, তার চেয়ে বড় শক্তি হলো এখানে প্যাসিভ ফোর্সটা। এই প্যাসিভ ফোর্সটা কারা? যাদেরকে আমরা ডিপ স্টেট বলি অথবা কালচারাল ফ্যাসিস্ট বলি, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে। এগুলো যতদিন আইডেন্টিফাই করতে না পারবেন, তাহলে আমরা ওই প্রাইভেট ইউনিভার্সিটি একদিনে 25 জন জীবন দিব, জুলাই আগস্টে 1500-2000 জীবন দিব, এরপরে আমাদের হাদি ভাইয়েরা জীবন দিবেন, আমার আবরার ফাহাদরা জীবন দিবেন, আমি জীবন দিব, আপনি এভাবে জীবন দিতেই থাকবো। বাট আলটিমেটলি রাষ্ট্র কোনোদিন রাষ্ট্র হবে না। তা আমরা এই বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য শুধুমাত্র স্লোগান দেব না, বরং প্রকৃত অর্থে প্রত্যেকটা নাগরিককে স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। শুধু নাগরিক স্মার্ট হলে হবে না, রাষ্ট্রের সরকারকে স্মার্ট হইতে হবে, রাষ্ট্রের সমাজকে স্মার্ট হইতে হবে, শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো তো ইনশাল্লাহ। আমরা কি হতাশ হব? এই যে মাঝে মাঝে বলতেছে যে ভাই যেভাবে করে গুপ্ত হামলা চালানো হচ্ছে, গতকালকেও মগবাজার একজনকে মারা হয়েছে, জানেন আপনারা? এগুলো কষ্ট দেয় না আমাদেরকে? তো অনেকে ব্যথিত হচ্ছে, হতাশ হচ্ছে। তা আমি মাঝখানে একজনকে জিজ্ঞেস করলাম যে হতাশ হয় কি জায়েজ না না জায়েজ? তো তখন তিনি চিন্তা করে বললো যে হতাশ হওয়া তো না জায়েজ। তো একটা হারাম কাজ আপনি কীভাবে করেন? হতাশ হওয়া মানে হচ্ছে একটা হারাম কাজে আপনি লিপ্ত হওয়া। হারাম কাজে লিপ্ত হওয়া কি জায়েজ আছে? তাহলে আমরা হতাশ হব না, আমরা আশান্বিত হব। আমরা বিশ্বাস করি এই সমাজের যুবকরা এখন যথেষ্ট ম্যাচিউর, তারা তাদের চিন্তা দিয়ে তাদের করণীয়গুলো তাদের সব কিছুকে ঠিক করতে পারে। এবং আমরা বিশ্বাস করি আপনাদের হাত ধরে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন হবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা পূর্ব কর্তৃক আয়োজিত আজকের একটি চমৎকার প্রতিপাদ্যকে সামনে রেখে, ফিউচার বাংলাদেশ ইন দ্য আইস অফ দ্য ইউথ, এই স্লোগানকে সামনে রেখে পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই, উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, মধ্যমণি, প্রিয় পার্টিসিপেন্টস বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, সেই সকাল থেকে আপনারা আছেন, প্রেজেন্টেশন করেছেন, এরপরে সম্ভবত কম্পিটিশনের জন্য এক্সাম, অনেক কিছু ভাইবা অনেক কিছু দিয়েছেন। তো সব মিলে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছতে পেরেছি। ইতিমধ্যে বেশ আলোচনা হয়েছে, ঠিক না? একাডেমিক সাইড থেকে আমাদের শিক্ষকরা আলাপ করেছেন, আমাদের দায়িত্বশীল ভাইরা খুব চমৎকার কথা বলেছেন, সেক্রেটারি জেনারেল কথা বলেছেন। তো আমি বেসিক্যালি 3টি পয়েন্টে বলতে চাই। প্রথমত, আজকের এই প্রোগ্রাম আমরা কেন আয়োজন করছি, একটা মজার তথ্য দিই।
তথ্যটা হচ্ছে এই প্রোগ্রামটা আমাদের কেন্দ্রের গবেষণা বিভাগে আয়োজন করার কথা ছিল। পরবর্তীতে আমরা সেটা প্রাইভেট ইউনিভার্সিটিকে দিয়ে আয়োজনটা করাচ্ছি। এখন এখানে একটা বিগ কোশ্চেন যে প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে কেন করানো হচ্ছে। আমাদের যেটা সমাজে পারসেপশন যে প্রাইভেট ইউনিভার্সিটি মানে হচ্ছে ওনারা কিছু কর্পোরেট জব করবেন, ওনাদের বাংলাদেশ নিয়ে ফিউচার বাংলাদেশ নিয়ে খুব বেশি চিন্তাভাবনা নাই, ওনারা পলিসি মেকিংয়ে কোনো অবদান রাখার সুযোগ নাই, কোনো একটা জব হইলেই হবে, এরকম একটা কনসেপ্ট আমাদের সমাজে বিরাজ করে। আমি জানি না আপনাদের কাছে এটা করে কিনা। করে। সেকেন্ড হচ্ছে খুবই খারাপ একটা শব্দ বলতে হচ্ছে আমাকে যে প্রাইভেট ইউনিভার্সিটি মানে হচ্ছে ওনারা ফার্মের মধ্যে থাকে, এরকম একটা কনসেপ্ট সমাজে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি 2024 জুলাই আগস্টে এই কনসেপ্ট টোটালি ব্রেক করছে, এটা ডাউনে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ এই পর্যায় থেকে আমরা নতুন একটা ধারা করতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি কোনো কৃত্রিম বৈষম্য এখানে থাকবে না। সকলে তাদের যোগ্যতার আলোকে তাদের দক্ষতার আলোকে সমাজে নিজেকে রিপ্রেজেন্ট করবে এবং সমাজের জন্য এই দেশের জন্য পলিসি মেকিং কন্ট্রিবিউট করবে, আমরা সেই জিনিসটা চাই। এজন্য মূলত আজকের আয়োজনটা আমরা প্রাইভেট ইউনিভার্সিটিকে দিয়ে করাচ্ছি। আরেকটি বড় বিষয় হচ্ছে জুলাই আন্দোলনে আপনাদের যে অবদান, এটা নিঃসন্দেহে আপনারাই তার সাক্ষী। যখন 16 তারিখে আবু সাইদ সহ সারা দেশে 6 জন শাহাদাত বরণ করলো এবং 17 তারিখ থেকে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিকে অফ করে দেওয়া হলো এবং বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে হল ছেড়ে দিতে হবে। তো এই যেরকম একটা কন্ডিশন ছিল, তখন বেসিক্যালি আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম অথবা পলিসি মেকিংয়ে আমরা যারা ছিলাম, তখন আমরা অনেকটা আশাহত হচ্ছিলাম যে আসলে কি আমরা এত জীবন এত রক্ত এভাবেই করেই সব কিছু ম্লান হয়ে যাবে, প্রত্যেকটা ইস্যু কি এভাবেই করে মাটি হয়ে যাবে, বারবার কি আমরা শুধু জীবন দিতে থাকবো। কিন্তু একটা অভাবনীয় লক্ষণ আমরা 18 তারিখে দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথে নেমে আসলো এবং সেদিন শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, সারা দেশে 25 জন শাহাদাত বরণ করেছে এবং আমরা দেখেছি কীভাবে আবাবিল পাখির মতো পুরো জাতিকে জাগিয়ে দিয়েছিল। এবং প্রাইভেট ইউনিভার্সিটির সেদিনের ভূমিকার উপরই পরবর্তী আন্দোলন 5ই আগস্ট পর্যন্ত কন্টিনিউ করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আলটিমেটলি বাংলাদেশের ছাত্র সমাজ জনতা মিলে বাংলাদেশকে একটি দ্বিতীয় স্বাধীনতার উপহার দিয়েছে। এজন্য আমি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আজকেও করছি এবং আমরা ভবিষ্যতেও চাই যে শুধুমাত্র কিছু পারসেপশন কনসেপ্টের উপরে প্রাইভেট ইউনিভার্সিটিকে যেন কর্নার করে রাখা না হয়, বরং এই সমাজের এই রাষ্ট্রের পলিসি মেকিং থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা অবদান রাখবেন ইনশাআল্লাহ। আমার শেষ পয়েন্ট হচ্ছে এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুগ যুগ ধরে শুধু জীবন দিয়ে আসছে। সেই ব্রিটিশ উপনিবেশ থেকে শুরু করে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা ইতিহাসে শুধু জীবন দেওয়ার রক্ত দেওয়ার ইতিহাস। একটা জীবন দেয় রক্ত দেয়, নতুন একটা আশা জন্ম নেয়, আবার পিছন থেকে সেটাকে কোনো একটা প্রক্সি শক্তি সেই অর্জনগুলোকে ম্লান করে দেয়। তা আমরা জুলাই আগস্টের পরেও খুব চমৎকার স্বপ্ন দেখেছিলাম। 71-এর ইতিহাসে আর না যাই, সেই ইতিহাসগুলো আপনারা জানেন। 71 দিয়ে কী পরিমাণ এখানে বিজনেস কার্ড খেলা হয়েছে, 71-এর নামে কিভাবে মানুষকে হত্যাযোগ্য করা হয়েছে, 71-এর নাম দিয়ে কিভাবে করে এখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রক্সি গেম খেলা হয়েছে। এবং এই রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। তারা আমাদের এখানে কখনো ভালো হোক এটা চায় না। আমাদের মেধাবীর, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমরা আসলে উদ্যোগ নিচ্ছি না। হ্যাঁ, এটা সত্য। তার চেয়ে মহাসত্য হচ্ছে আমাকে কখনো ভালো কিছু করতে দেয়া হয় না। এখানে যারা রাষ্ট্র পরিচালনা করে, এখানকার শিক্ষার্থীরা ক্রিয়েটিভ একটা পরিবেশ পাবে, তারা এখানকার সমাজের জন্য রাষ্ট্রের জন্য ভূমিকা রাখবে, এই পরিবেশটা আমাদেরকে দেওয়া হয় না। আপনার হীরক রাজার গল্প পড়েছেন মনে হয়, ঠিক না? তো যারা হচ্ছে রাষ্ট্রের কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে রাজা একটা মেশিনে প্রবেশ করাই দিত। তো প্রবেশ করার মূল থিমটাই ছিল তাদের মস্তিষ্কের যে স্বাভাবিক কার্যক্রম, এটা আর কাজ করতো না। তারা স্বাভাবিক চিন্তাগুলো আর করতে পারতো না, তাদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেওয়া হতো। আমাদের এই সমাজ ব্যবস্থাটাকেও ঠিক একইভাবে করে তৈরি করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সে সমৃদ্ধ বাংলাদেশ, এই ভূখণ্ডকে প্রকৃত অর্থে একটি রাষ্ট্র এবং ন্যায় ইনসাফের রাষ্ট্রে পরিণত করার ভূমিকা রাখার তৌফিক দান করুক, আমিন। যারা আজকের আয়োজনে সম্পৃক্ত ছিলেন, কষ্ট করে আয়োজন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছেন এবং যারা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ মধ্যে থাকবেন, তাদেরকে অভিনন্দন। যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।